ব্যবসা ক্ষেত্রে এনাদের শত্রুতার যে জায়গা, সেই জায়গাটা কেন আসে? তিক্ত উত্তরটা বেশি আছে, মধুর উত্তরও আছে। এই কারণে আমার এপিসোডেও মধু কম আছে। আমাদের এপিসোড এই কারণে শুন, আমরা সমালোচিত হচ্ছি তো, বেশ হচ্ছি, হই আরো বেশি করে। আমরা সমালোচিত হচ্ছি। আমরা যদি বলতাম আপনি সুন্দর, আপনি বিরাট, আপনাকে আমরা সুন্দর করিয়ে দেবো, 1 মিনিটে ভাগ্য করিয়ে দেবো, 3 দিনে আপনার বশীকরণ করিয়ে দেবো, ওই সব যদি গল্প বলতাম আমাদের ক্লায়েন্টের অভাব থাকতো না। কিন্তু আমরা ওই সব জায়গায় নেই। বাস্তব আপনার বিচার করা হবে, বিচারের পর যদি প্রয়োজন হয় আমরা বলবো এই প্রতিকার। তার আগে প্রশ্ন থাকবে, প্রতিকার গ্রহণের আগে কয়েকটি নীতি নিয়ম আছে, ওইগুলো যদি পালন করতে পারবেন, হ্যাঁ সম্মতি দেন, তবেই আপনি প্রতিকার পাবেন, অন্যথায় আপনার প্রতিকার আমরা দেব না। একদম। এনার ক্ষেত্রে কমেন্টের অনেকটা লম্বা লিখেছেন। এর সারবত্তা যেটা হচ্ছে, এনার কর্মক্ষেত্রে এনার স্ত্রী, তিনি এনার মানে ঊর্ধ্বতন যারা অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করে এবং সেই যোগাযোগের মাধ্যমে এমন কিছু তাদেরকে কথা বলেছে যেখান থেকে এনার কর্ম চলে যাচ্ছে, এটুকুই লিখেছেন। দেখুন এর ভিতরের কি কি হয়েছে না হয়েছে, পেছনের কাহিনী আমরা জানি না। নর্মদে হার। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। নর্মদাষ্টকমের শেষের যে পংক্তি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না যন্তি দুর্গতিম কদা সুলভ্য দেহ দুর্লভম মহেশ ধাম গৌরবম পুনর্ভবা নরানা বে বিলোকয়ন্তি রৌরবম ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা, অর্থাৎ আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, মা নর্মদা তিনি সর্বসিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা তিনি শিবকন্যা, মা নর্মদা আমার সোনামা, আমার জীবনকে বদলেছে। আমি এই বিশ্বাস থেকে আপনাকে বলছি, আপনার জীবনকে বদলাবে। আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, পিডিএফ বই চাই, এটা আপনি লিখুন, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুন্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ আপনি, আপনার কর্মক্ষেত্রে ম্যানিপুলেশন চলছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কেন, কিসের জন্য? প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাকে চাপে ফেলা হচ্ছে। কিভাবে চাপগুলো তৈরি হয় এবং জন্মছকে, আপনার জন্মছকে সেই চাপের জায়গাগুলো কোথায় আছে খুঁজব এবং তার সমাধান খুঁজব অবশ্যই। গোবিন্দদা, আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, এনাদের কাজের যে জায়গা বা ব্যবসার যে জায়গা, দুটো আলাদা আলাদা, দশমপতি এবং সপ্তমপতি, এই দুটো জায়গা থেকেই আমি উত্তরগুলো চাইব তোমার কাছে। ব্যবসা ক্ষেত্রে এনাদের শত্রুতার যে জায়গা, সেই জায়গাটা কেন আসে? সপ্তমের ষষ্ঠ। সপ্তমের ষষ্ঠ। হ্যাঁ। 1 2 3 4 5 6, মানে দ্বাদশ। হ্যাঁ, রবি। রবি। হুম ইনি যদি পীড়িত থাকেন, হুম শত্রু দ্বারা আবৃত থাকেন, দুর্বল থাকেন, তবে কিন্তু এই জায়গায় ব্যবসায়ী ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির যোগ প্রবল। আচ্ছা। কর্মক্ষেত্রে যদি বলি, আপনার দশমের ষষ্ঠে যান, হুম তৃতীয়। হুম মূলত তৃতীয়, যদি তৃতীয়াধিপতি পীড়িত হয়, তৃতীয় ঘর পীড়িত হয়, তৃতীয়াধিপতি পাপদৃষ্ট, পাপগ্রস্ত, পাপ মধ্যস্থ, দুর্বল ইত্যাদি থাকেন, বা কোনো খারাপ যোগে আবদ্ধ থাকেন, তখন কিন্তু এখানে কর্মক্ষেত্রে শত্রুতা সৃষ্টি হবে। এবং এই জায়গায় আপনাকে আরও বোঝা যাবে, হয়তো আপনার কর্মের যে সাবলীলত্ব বা পরাক্রমতা, সেটা মানুষ সহ্য করতে না পেরেই আপনার শত্রুতা করবে। আমি একটা কমেন্ট আমি একটা পড়ছি। আচ্ছা,
এনার ক্ষেত্রে কমেন্টের অনেকটা লম্বা লিখেছেন, এর সারবত্তা যেটা হচ্ছে এনার কর্মক্ষেত্রে এনার স্ত্রী, তিনি এনার মানে ঊর্ধ্বতন যারা অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করে এবং সেই যোগাযোগের মাধ্যমে এমন কিছু তাদেরকে কথা বলেছে যেখান থেকে এনার কর্ম চলে যাচ্ছে, এটুকুই লিখেছেন। দেখুন এর ভিতরের কি কি হয়েছে না হয়েছে পেছনের কাহিনী আমরা জানি না, এটুকুই লিখেছেন যে ওনার স্ত্রী কর্মক্ষেত্রে ওনার বস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছেন এবং সেই জায়গা থেকে ওনার কর্ম জায়গা 12টা বাজিয়েছেন। এবার উনি ওনার স্ত্রীর বিরুদ্ধে ক্ষেপে আছেন, কিন্তু এর পিছনের ঘটনা আমরা জানি না। কিন্তু আপাত দৃষ্টিতে যদি দেখি আমরা যে ষড়যন্ত্র বলো বা কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা বলো, তুমি এর আগের এপিসোডেই তুমি বলছিলে, আপনিও বাকি এপিসোডগুলো দেখবেন, অনেক দিক থেকে আপনার নলেজ তৈরি হবে। ওই বলছিলে না কি পরোক্ষ শত্রু প্রত্যক্ষ শত্রু, ওই জায়গাটা একটু যদি আরেকটু ওনাদের জন্য ক্লিয়ার করে দাও। হ্যাঁ, মানে ক্লিয়ার বলতে প্রথমে আমি 3 ধরনের শত্রুর কথা বলছিলাম। একটা হচ্ছে বাইরের শত্রু, বাইরের শত্রু, একটা হচ্ছে ঘরের শত্রু, আর একটা হচ্ছে নিজের শত্রু, নিজের শত্রু। নিজের শত্রু, হ্যাঁ, ঠিক। এবারে বাইরের শত্রু যেটা আপনি তাকে দেখতে পাচ্ছেন, পরিষ্কার বুঝতে পারছেন, লড়াই করার গ্রাউন্ডও আছে, বৃহত্তর গ্রাউন্ড। ঘরের শত্রু হয়তো চিনতে দেরি হবে, কিন্তু চিনতে পারবেন, কথাটা বুঝবেন, দেরি হবে একটু চিনতে। জন্মছক বিচার করালে আপনার দেরি হবে না, আপনি শুরুতেই সেটা বুঝে যাবেন, পেয়ে যাবেন। না, আপনি জন্মছক না বিচারে করে বলছি যে আপনি হয়তো বুঝতে পারবেন অনেক দেরিতে, কিন্তু এককালে হয়তো বুঝবেন, তখন হয়তো আর শেষ হয়ে গেছে অনেক কিছু। তাকে দমন করতে অনেক সমস্যা হয়, ঘরের লোক না, আপনার দুর্বলতা ও জানে, ওর দুর্বলতা আপনি জানেন, যার জন্য ওকে দমন করা একটু কষ্ট হয়। তার চেয়ে কষ্ট হয় নিজের শত্রু যে নিজে, এটাকে দমন করা বড় কষ্ট। এনার স্ত্রীর এই যে জায়গাটা যেটা, হ্যাঁ, আমি এইরকমই আরেকটা কমেন্ট আমি নিয়ে রেখেছি। দুই ভাইয়ের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক কিন্তু নেই, দুজনে আলাদা আলাদাই দুটো ব্যবসা করেন, ঠিক আছে। একজন ভাই আরেকজন ভাইকে মানে তার কাছ থেকে অর্থ ধার নিয়েছেন যে ঠিক আছে দিয়ে দাও, আমি পরিশোধ করে দেবো, এইরকম কিছু কথাবার্তা। তো সেখান থেকে ধার নেওয়া যে টাকাটা এক ভাই তিনি ব্যবসা থেকে টাকা বের করে তাকে দিয়েছিল আর কি, যে দাও আমি পরশুদিন তোমাকে দিয়ে দিচ্ছি। এবার সেই টাকাটাই কিন্তু ফেরত পায়নি, আজ 2 বছর হয়ে গেছে। যেখান থেকে এনার ব্যবসা, মূল যে ব্যবসা, মানে যিনি ধার দিয়েছিলেন অন্যজনকে সহযোগিতা করার জন্য, ঠিক আছে, তার ব্যবসা কিন্তু চৌপাট হয়েছে, কেননা তার মহাজনকে সে পেমেন্ট দিতে পারেনি, অসম্মানিত হয়েছে এবং টাকার অঙ্কটা সেখানে প্রায় 10 লাখ টাকা, ঠিক আছে। তো এই যে দেখাও, এটাও কিন্তু সেই কর্মক্ষেত্রের শত্রুতা, মানে যখন দিয়েছে কর্মক্ষেত্র থেকেই টাকাটা বের করে দিয়েছে না, মানুষ তো আর চুরি করে দেয়নি, যে চোর সেটাও তার কর্ম চুরি করাটা। তো এই যে কম্বিনেশনটা, মানে ধরো তুমি এই যে স্বামী স্ত্রীর জায়গা থেকে এটাকে আগে ক্লিয়ার করো, তারপর ভাই ভাইয়েরটা ক্লিয়ার পরে করো। সেটাই বলছি, প্রশ্নগুলো দুটো হয়ে গেলে গুলিয়ে যাবে খুব। হ্যাঁ। এবারে উনার স্ত্রী যোগাযোগ করলো কোথায়? ওনার বসের সাথে, দশমের সাথে। বসের সাথে? হ্যাঁ, বস বলতে কর্মক্ষেত্রের তো বস। আচ্ছা, হ্যাঁ, কথাটা বুঝবেন, কর্মক্ষেত্রের বস। উনার স্ত্রী দশমের সাথে যোগাযোগ করার ফলে কিন্তু আপনার ষড়যন্ত্রটা হলো, এটা একটা ষড়যন্ত্র পরিণত হয়ে গেল। এটা এক প্রকারই ষড়যন্ত্রই বটে, মানে মাফ করবেন যদি কঠিন শব্দ ব্যবহার হয়ে যায়। কেন ষড়যন্ত্র বলছি, না হলে কর্মটা যাবে কেন? এমন কিছু কথা বলা হয়েছে যেটা জাতক বা জাতিকার, যিনি এখানে জাতক, তার বিরুদ্ধে গেছে, ঠিক নিশ্চিত। না হলে উনার স্ত্রী, আমি দেখুন একদম ডাইরেক্ট বলছি, আপনার সমীহ থাকতে পারে, আপনার চ্যানেল, আপনি খুব মানিয়ে চিনিয়ে চলবেন, আমি চলবো না, আমার তো জ্যোতিষ, আমি খোলা খাপসা কথা বলি। উনার স্ত্রী দশমের অধিপতিকে কোনোভাবে প্ররোচিত করেছেন। মানে কন্যা লগ্নের আপনার দশমের অধিপতি হচ্ছে ও ক্ষেত্রে বুধ। হ্যাঁ, সেই বুধ তাকে প্ররোচিত করেছেন, প্ররোচিত করে বাধ্য করেছেন উনার বিপক্ষে যাওয়ার, আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণ করার। আচ্ছা, তাইলে মূল শত্রুটা ভাইকে, মূল ষড়যন্ত্রকারীটাকে উনার বস নন না, ওনার তো স্ত্রী, উনার স্ত্রী। হ্যাঁ। দেখা যাবে এই সপ্তমপতি দশমপতি যুক্ত হয়ে দশমের নক্ষত্র ইত্যাদি ইত্যাদি যে কোনো সংযোগ নিয়ে অবশ্যই ষষ্ঠে গেছেন, ঘোরভাবে পীড়িত হয়ে আছেন, যার জন্য এটাকে দুর্ঘটনা বলবো। নিজের লোক যদি নিজের হাজব্যান্ডের চাকরি খেয়ে নেয়, এর চেয়ে বড় দুর্ঘটনা আর কিছু হতে পারে না। ষষ্ঠে বসে গেছে, পাপ পীড়িত হয়ে একদম। আচ্ছা। আর এই যে ভাই ভাইয়ের যে ব্যাপারটা,
এটা তৃতীয়, ভাইটা তৃতীয় ঘর থেকে বিবেচনা করা হয়। এখানে তৃতীয় পতি, সপ্তম পতি ষষ্ঠে গেছে, তৃতীয় সপ্তম যুক্ত হয়ে ষষ্ঠে গেছে। আচ্ছা, তৃতীয়পতি মঙ্গল সপ্তমের সাথে যে কোনো ভাবে যুক্ত হয়ে ষষ্ঠে গেছে, ষষ্ঠে গিয়ে বসে গেছে, মানে আচ্ছা ওখানে শনির দেখুন সাথে এই যে টাকা পয়সা না দেওয়ার সুবাদে ভাইয়ের সাথেও কিঞ্চিত মনোমালিন্য শত্রুতা তৈরি হবে। নেহাত যদি বড়দা উদার হন আমি জানি না, না হলে আমি যদি 2-10 টাকা 50 টাকা 500 5000 আমি জানি না, যদি এটা 5 লক্ষ হয় তাইলে তো অবশ্যই না 10 লক্ষ টাকা। এবং মানে এক্ষেত্রে শত্রুতার যে জায়গাটা, শত্রুতা তো মানে অবশ্যই শত্রুতার জায়গা, তৈরি হবে তো। অবশ্যই শত্রুতার এই জায়গা তৈরি জায়গায় হয়ে গেছে। কম্বিনেশন কোনো নয় কোনোভাবে, দেখুন কম্বিনেশনটা কেবলমাত্র ঘর থেকে ঘরে গেলে হয় না, কম্বিনেশনের অনেক দিক আছে, অনেক দিক। সাদা চোখে দেখা যায় না, কালো চোখ চশমা পরে দেখতে হয়। কীরকম না, সাদা চোখে তো আমি শুধুমাত্র তার লগ্ন চার্ট দেখলাম না, নব্যাংশে যান। কর্মক্ষেত্র বিবেচনার জন্য দশমাংশ একবার দেখার প্রয়োজন আছে, নবতারা চক্র দেখার প্রয়োজন আছে, ষড়বর্গ দেখার প্রয়োজন আছে, স্বর্ণারী চক্র কর্মনারী দেখার প্রয়োজন, অনেক কিছু দেখতে হয় ভাই, অনেক কিছু। একটা সিদ্ধান্তে যেতে হলে না অনেক কিছু দেখে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। শুধুমাত্র আমরা ছক দেখে বিবেচনা করলে হবে না। এটা আমরা ছক দেখে একটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য করছি, কিন্তু যখন আমরা প্রকৃতপক্ষে কোনো ক্লায়েন্ট আসেন তখন তো শুধু ছক দেখে বিচার করলে বলে হবে না, কারণ কেউ হয়তো সমাধান করাবেন, আমাদের দিয়ে তো করাতে পারেন। তাইলে আমাকে তো মূল রোগটা চিনতে হবে, তারপর তো তার আমি ওষুধটা তৈরি করব, ওষুধটা দেব। তাহলে মূল রোগটা কোত্থেকে উৎপন্ন হয়েছে দেখতে গেলে অনেকগুলো দিককে দেখতে হবে, বিবেচনা করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। বেশ, এখন ধরো যে সিদ্ধান্তের জায়গাটা দেবে, মানে উনি ওনার এই যে দুই ভাইয়ের মধ্যেকার যে বিষয়টা, এনাদের মধ্যে যদি এইরকম সিচুয়েশনটা হতো যে জ্যোতিষ বিচারের মাধ্যমে উনি যদি জানতে পারতেন যে না আমার এইভাবে টাকা কিন্তু প্রতারিত হওয়ার একটা জায়গা আছে, ঠিক প্রশ্নটা এমনও আসতে পারতো যে আমি টাকা প্রতারিত হয়ে যাবে, চোট হয়ে যাবে, প্রমাণহীনভাবে আমি বিশ্বাস করে একজনকে দিয়ে ফেলবো এবং সে তারপরে আমাকে দেবে না, এবং যার ফলে আমার যে মান সম্মান, আমি আমার মহাজনকে পেমেন্ট করতে পারছি না, আমার কাজের জায়গা সমস্তটা কিন্তু কোলাপস হয়ে যাবে, সমস্তটাই কোলাপস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু জন্মছক বিচার করানোর জায়গা থেকেই কিন্তু আপনি জানতে পারবেন। আপনারাও মানে প্রশ্ন না বহুমুখী করবেন, গোবিন্দদার সাথে যখন কথা বলবেন 12টা দিক নিয়েই প্রশ্ন করবেন, 12টাই প্রশ্ন করবেন যে আমার বলুন তো শরীর আর মনের জায়গাটা কেমন হবে, আমাকে কেমন করতে হবে। জাস্ট যে আমাকে ফার্স্ট হাউস থেকে কি দেখছেন বলুন, সেকেন্ড হাউস থেকে কি দেখছেন বলুন, এইভাবেও প্রশ্ন করতে পারেন। বা আপনি করতে পারেন যে আমার সম্পর্কের জায়গাগুলো ঠিক কেমন কেমন আছে একটু বলুন, দিয়ে চুপ করে থাকুন, বলতে দিন জ্যোতিষীকে। আমি এখানে অনেকটা বেশি কোনো কোনো এপিসোডে বলে ফেলি, বিকজ অফ আলোচনার জায়গা থেকে আমাকে বলতে হয়, কিন্তু ওখানে আপনি প্রশ্ন করে চুপ থাকুন। আপনার অতীতেরও কথা দেখবেন। আমাদের এমনিতেই পলিসি আছে যে আপনি যোগাযোগ করলে আপনি কেন যোগাযোগ করেছেন বলার দরকার নেই, আমরা নিজেরাই বলবো আপনি কেন যোগাযোগ করেছেন, কোথায় কোথায় আপনার সমস্যা চলছে এই মুহূর্তে, কোথায় আপনার সমাধানের প্রয়োজন আছে। আমরা যা জন্মছক দেখে দেখতে পাচ্ছি, যাতে আপনি বিশ্বাস করেন যে আপনি ঠিক জায়গায় আপনার জন্মছকটাকে দেখাচ্ছেন। ঘটনা কি জানেন, হ্যাঁ। একটা ছক যখন আমরা বানিয়ে ফেলি না, মূল 4-5টা তার সমস্যা আমাদের চোখের সামনে চলে আসে, এমনিতেই ধরা দেবে তো চলে আসে। এবারে কোনোটা পাস্ট হয়ে গেছে, কোনোটা ভবিষ্যতে আসবে, কোনোটা চলছে। এটা কি করে এখান বুঝবো? থেকেই দেখা যাবে যে কোন গ্রহের কারণে এই ঘটনাটা ঘটার আছে, সেই গ্রহের দশাটা চলে গেছে কিনা, ঠিক সেটা দেখতে হয়। একদম তাই। আর আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, উনি 4-5টা প্রশ্ন অবশ্যই করেন, তারপর গল্প করেন। হ্যাঁ, 12টা দিক থেকে জানুন। আরে আপনার জীবনের সত্য লুকিয়ে আছে এই 12টা জায়গায় আপনার জন্মছকে। আপনি জন্মছক নেই আপনার কাছে, আপনার কাছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইগুলো আছে। এগুলো যখন ছক তৈরি হচ্ছে, এই কালপুরুষ চক্র তৈরি হচ্ছে, তখন এখানে 12টা দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় আপনার অপূর্ণতা আছে, পূর্বজন্মে কোথায় অপূর্ণ হিসেবে আপনি থেকে গেছিলেন বলে এই জন্ম হয়েছে, কোথায় কি করতে হবে জেনে নিন। পুরো কল রেকর্ড করে রেখে দেবেন। আমরা তো সামনে কাউকে ডাকি না, যা হবে সব ফোনে ফোনে। কল রেকর্ড করে রাখবেন, আমরা রেকর্ড করতে দিই, কোনো সমস্যা নেই, রেকর্ড করে রাখবেন। লিখিত পুরো 30 মিনিটের কথাবার্তা লিখিত পাবেন না, শুধু রেমিডির জায়গাগুলোতে তখন পাবেন। এইভাবে প্রশ্ন করুন, নিজের সত্যটাকে জানুন, সমস্যা কোথায় জানুন। আমি কর্মক্ষেত্রে আরেকটি জায়গা আমি এক্ষেত্রে কমেন্ট নেব।
এ বড় মজাদার জিনিস। একজন জাতিকা তিনি লিখছেন যে কর্মক্ষেত্রে তিনি যেটা পাচ্ছেন, যে কর্মক্ষেত্রে তার কলিগরা তার কাছে চাঁদা চাইছে ইউনিয়নের জায়গা থেকে। আচ্ছা। ওনার ইচ্ছে নেই ইউনিয়নের ভেতর যাওয়ার, উনি বারণ করেছেন যে না আমি যেতে চাই না। শুরুতে একেবারে, আজ 5 বছর হলো উনি চাকরি করছেন, চাকরিটা কিন্তু সরকারি চাকরি, আচ্ছা। ওনাকে বের করতে পারছে না, কিন্তু সেই রাগের জায়গা থেকে কিন্তু চলছে। ঠিক আছে, এবার উনি কি কোন ডিপার্টমেন্টে সরকারি চাকরি করছেন আমি জানি না, কোথায়, মানে এখন তো সব জায়গাতেই পার্টি পলিটিক্স, ইউনিয়ন ঢুকে পড়ে আছে, উনি কোথায় ইউনিয়নের বাইরে থাকতে চাইছেন এবং থেকেও গেছেন আমি জানি না সেটা। তো এই যে ধরুন মানে কলিগ যারা আছে তারা নিজেরা কিন্তু কেউ জেলাস ফিল করে বিপদে ফেলছে না, আচ্ছা। তারা একটা গোষ্ঠীবদ্ধ হচ্ছে সবাই। এই ক্ষেত্রে শত্রুতার জায়গাটা বুঝতে পারছো জিনিসটা কি? ধরো তুমি আমি দুজনে কলিগ, আমার হিংসা হচ্ছে গোবিন্দদা কেন এগিয়ে যাচ্ছে, বা তোমার হিংসা হচ্ছে প্রদীপ সাহু কেন এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে না। হিংসাটা হচ্ছে তুমি বাকি সবাইকে নিয়ে বা তোমরা বাকি সবাই মিলে একটা গ্রুপ বানিয়েছো চা চক্র, যেখানে আমি যাচ্ছি না চা খেতে, কেননা আমার চা ভালো লাগে না। এবার সেটাতে তোমার গোসা হয়ে গেছে, তুমি বলছো যে না ও যেহেতু যোগ দিচ্ছে না তাই ও বোধহয় আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে, আমাদের মতের বিরুদ্ধে বা আমাদের আদর্শের বিরুদ্ধে। এমন জায়গা থেকে বহু জাতক জাতিকা তার ইচ্ছা না থাকলেও সেই ধরনের পার্টিতে যেতে হচ্ছে, কোথাও যেতে হচ্ছে, কোথাও মিষ্টি করে হেসে কথা বলতে হচ্ছে, মেনটেন করে লোকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা তো করতে বাধ্য হতে বাধ্য হচ্ছে। হয়। কিন্তু সেই জায়গা থেকে তার পরিবার বাকি সময় জায়গাগুলোতে সময় যখন যাচ্ছে না, সেদিক থেকে আবার কিন্তু শত্রুতার জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, বাড়ির লোক ভাবছে যে আরে তুমি চাকরি করতে গেছো বা কাজ করতে গেছো, তার জন্য তোমাকে আবার ওখানে কেন পার্টিতে কেন যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে জগা খিচুড়ি একটা জায়গা তৈরি হচ্ছে, যেটা তুমি শুরুতে বলছিলে যে শত্রুতা কোথাও প্যাসিভ ওয়েতে তৈরি হচ্ছে, কোথাও প্রত্যক্ষভাবে তৈরি হচ্ছে, কোথাও পরোক্ষভাবে তৈরি হচ্ছে। মোটামুটি কর্ম নিয়ে জঞ্জাল তৈরি হচ্ছে একটা জায়গা। এখানে কম্বিনেশনটা কি আছে দাদা? একদম 3টে কম্বিনেশনকে তোমাকে প্রথম মাথায় রাখতে হবে। দশমপতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে গেছে কিনা, দশমপতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে গেছে কিনা। আচ্ছা, এক। দ্বিতীয়, এটা শর্টে বলে দিলাম, আমি আলাদা আলাদা বলতে পারতাম, এটা নয়, শর্টে। চলো। তারপর দশমের দশম, দশমের দশম, হ্যাঁ, পাপ পীড়িত কিনা আচ্ছা সেটা দেখবে। দশমের ষষ্ঠ, আচ্ছা, মানে তৃতীয়, ভালো করে দেখো, দশমের ষষ্ঠ হচ্ছে তৃতীয়, সেই জায়গাটা পাপ পীড়িত কিনা, দুর্বল কিনা, সেখানে কোনো খারাপ যোগ তৈরি হয়েছে কিনা। বিবিধ কারণ থাকে, বিবিধ কারণে এগুলো হয়, ঘটনাগুলো ঘটে, কিন্তু উনার কুণ্ডলিতে নির্দেশ করবে কোন কারণে ঘটছে, সেটা তো উনার কুণ্ডলী বলবে। সেখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বিষয়টাকে। আরও আছে গোপন চক্রান্ত, প্রত্যক্ষ, এগুলো তো অনেকটা প্রত্যক্ষ, এই তুমি আমাদের ইউনিয়নে আসছো না, ছাড়ো, এটা প্রত্যক্ষ। পরোক্ষ থাকে, মানে গোপন চক্রান্ত থাকে। গোপন চক্রান্তে দেখবেন শনি কেতু যদি যুক্ত হয়ে গেছে, দশমপতি থাকে, এবং তারা যদি দুস্থান থেকে গিয়ে করে, তাহলে গোপন চক্রান্তে আপনাকে শেষ করবে, প্রত্যক্ষ কিছু দেখতে পাবেন না। আচ্ছা, একটা প্রসঙ্গ কিন্তু আমি এখানে রাখি, আজকের এই এপিসোড কিন্তু গোচরকালীন জায়গা থেকে করছিই না। আজকের এই এপিসোড কালাতীত, এ সারা জীবনের জন্য। যখনই কর্মক্ষেত্রে ধোঁয়া দেখবেন, তখনই এই এপিসোডে চলে আসবেন, ক্লিয়ার হয়ে যাবেন কি করা উচিত, কেন হচ্ছে, এই জায়গা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস গোবিন্দদা, ধরো ওনার রাশি কন্যা, লগ্ন অন্য কিছু, তাহলে উনি রাশির জায়গা থেকে বেশিটা দেখবেন। তাহলে সেক্ষেত্রে যখন শুধু মানসিক পীড়া পাচ্ছেন তখন কি রাশির জায়গা থেকে দেখবেন, আর যখন শারীরিক পীড়া পাচ্ছেন তখন কি লগ্নের জায়গা থেকে দেখবেন? সে পীড়াটা আলাদা, কিন্তু আমাদের জ্যোতিষ বিচারে বলা হয়েছে লগ্ন এবং রাশির মধ্যে যেটি বেশি বলবান তাকেই মেন কেন্দ্রবিন্দু ধরে আলোচনা করতে হয়, প্রথম সূত্র দেওয়া আছে, শাস্ত্র বলছে এটা। বেশ। এবারে দ্বিতীয় হচ্ছে, এটা খুব গোপন সূত্র, সাধারণত কোনো জ্যোতিষ বলে না, বলতেও চায় না। তাহলে তুমি গোপনই রাখো না, একটু বলি আমার দর্শকদের ইঙ্গিতটা। সাধারণত 49-এর পর, বয়সের পর 49 ইয়ার্স একটু রাশিকে প্রাধান্য দেওয়াই শ্রেয়। হ্যাঁ, কেননা শরীর তখন ভাঙছে, হ্যাঁ,
পড়ছে প্রৌঢ়ত্বের জায়গায়। সেই জন্যই তখন চন্দ্রকে একটু অধিক প্রাধান্য দিয়ে দেখতে হয়। তুমি চন্দ্রের জায়গাটা ধরলে, ধরো বুধ, মানে এটা তো লগ্নাধিপতি বুধ, কন্যা রাশি কন্যা লগ্নে, তো এরার একাদশপতি হচ্ছে তোমার চন্দ্র, মানে সফলতা প্রাপ্তি প্রাপ্তি এইগুলো জায়গাকে কোন এই জায়গায়, উপার্জন। ঠিক। তো কর্মক্ষেত্রে ওনার সফলতা কিন্তু ইন্ডিকেট করছে চন্দ্রের জায়গা। বুধ এবং চন্দ্রের সম্পর্ক কেমন? না, বুধ চন্দ্রের সম্পর্ক যে খারাপ নয় তো। কিন্তু জাতকের ধরো চন্দ্র যদি পীড়িত হয় বা চন্দ্র যদি এক্ষেত্রে মঙ্গলযুক্ত হয়ে যায়, তখন কম্বিনেশনটা কেমন দেবে? শোন, মঙ্গল যুক্ত হলে যে খারাপ হয়ে যাবে তা নয়। আচ্ছা, ক্ষেত্র বিশেষে 20 যোগ হয়, আবার ক্ষেত্র বিশেষে সেটা খুব ভালো যোগ দেয়। কথাটা খুব বুঝবেন বিষয়টা। ক্ষেত্র বিশেষে 20 যোগ হয়ে যায়। ধরুন চন্দ্র চন্দ্রের জায়গায় বসে আছে, মঙ্গল এসে ওখানে নিচস্থ হয়ে গেল। আচ্ছা, মঙ্গল নিচস্থ হয়ে গেল। চন্দ্র চন্দ্রের ঘরে একাদশেই চন্দ্রের জায়গায় চন্দ্র চন্দ্রের ঘরে বসে আছে, মঙ্গল গিয়ে কখনো উচ্চস্থ হতে পারে? না না, ওটা তার নিচস্থ স্থল চিহ্নিত। ও আচ্ছা, ওটাই ওখানে মঙ্গলের নিচস্থ স্থল, ওটা স্থল এটা। আচ্ছা আচ্ছা। এবারে সেই জায়গায় নিচস্থ হয়ে গেল এবং একটা আরো কোনো গ্রহ ঢুকে গেল, ধরুন পাপ পীড়িত করে দিল ওই জায়গাটাকে, তাইলে সেখানে তো অবশ্যই একটা বিষ যোগ তৈরি হয়ে গেল। বেশ, ধরো চন্দ্র ওখানে নেই, চন্দ্র ধরো দশমে চলে গেছে। হ্যাঁ, দশমে চলে, মানে ওনার রাশিটা তখন অন্য হয়ে গেছে, আপনার রাশিটা অন্য হয়ে গেছে। বলেই দিই, আপনার ভাই মিথুন রাশি হয়ে গেছে, কন্যা লগ্ন হয়ে গেছে, ঠিক আছে, দশমে চলে গেছে চন্দ্র। হ্যাঁ, ওখানে আর কেউ নেই, ওখানে তোমার চন্দ্র বসে আছে, এছাড়া ওখানে কেউ নেই আর। বাহ, খুব সুন্দর। তাহলে কর্মের ক্ষেত্রে ওনার মন মানসিকতা কেমন যাবে? কন্যা লগ্নের মানুষজন ভালো যাবে তো, মিথুন রাশি কন্যা লগ্ন ঝোঁক যাবে। উপার্জনের জন্য কাজ করতে হবে এই মানসিকতা তৈরি হবে। উপার্জন থেকে কর্মে গেছে, তার সব সময় মাথায় আসবে উপার্জনের জন্য আমাকে কাজ করতেই হবে। মানে এটা হবে না যে না, যেখানে উপার্জন নেই সেখানে আমি নেই। হ্যাঁ, সেও হতে পারতো। উপার্জনের জন্য আমাকে কাজ করতে হবে, উপার্জন না থাকলে কেন কাজ করতে যাব? মানে আমি বলছি কিছু সেবামূলক কর্ম, সেটাতে না। উনি হয়তো যাচ্ছেন না, না ওখানে তো উপার্জন নেই। এটাকে তিনি উপার্জনকে প্রথম গুরুত্ব দেবেন। আচ্ছা, উপার্জনকে প্রথম গুরুত্ব দেবেন। হ্যাঁ, উপার্জনকে তিনি প্রথম গুরুত্ব দেবেন। কোনো কারণে দ্বাদশপতির যদি সংযুক্তি থাকে, তাইলে হয়তো কিছু সেবামূলক কাজে যুক্ত হলেও হতে পারেন। দ্বাদশপতি মানে ওনার রবি রবি যুক্ত হলে হতে পারে। রবিচন্দ্র কি এক জায়গায় হয়? অমাবস্যা যোগ তো ওটাতেই তৈরি হয়। এই অমাবস্যা যোগ, আচ্ছা এই নিয়ে এপিসোড আসতে হবে পরে, ডিপে বেশি বেশি যাওয়া যাবে না। আপনি বললেন না রবিচন্দ্র যুক্ত হয় না, তাইলে অমাবস্যাটা তো ওই যোগেই তৈরি, অমাবস্যা যোগ বলে ওটাকে। একই একই ঘরে থাকলে, ঠিক উল্টো দিকে থাকলে সেটা মনে করবেন পূর্ণিমা তিথি। আচ্ছা, একটু মজার কথা বলি, জ্যোতিষী হওয়ার জন্য তোমাকে কে প্রেরণা দিয়েছিল? মানে এই যে এত কম্বিনেশন, এত কম্বিনেশন, তো আমার তো বইয়ের পাতায় পড়তে ভালো লাগে না, আমি তো এখানে বসে এই যে জিজ্ঞাসা করছি, মানে আমার দুটো কাজ হচ্ছে একসাথে। আমি সত্যি সত্যিই জিজ্ঞাসা করছি, এপিসোড বানানোর জন্য না, সত্যি সত্যিই জিজ্ঞাসা করছি, এবং আপনারা তার সাক্ষী থাকছেন, এইরকম ব্যাপারটা তৈরি হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি এর পরের একটা জায়গায় যাই। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের আরেকটা জায়গা দেখা যায়, সেটা হচ্ছে যে বাড়ির লোকজন, পরিবারের লোকজন এনাদের ম্যানিপুলেট করে, এবং এনাদের শত্রু কিন্তু বাড়ির লোকজনই বেশি হয়। একদম ঠিক আছে। এবং সেই যে শত্রুতাটা, মানে ধরো তোমার ঘরে আগুন জ্বলছে, তুমি অফিস যাবে কি করে, নিজের জীবনে কাজ করবে কি করে, ব্যবসা করবে কি করে, ঘরে এসে শান্তি নেই, ঘরে তুমি কাউকে সন্তুষ্ট করতে পারছো না, মানে দড়ি নিয়ে ঝুলে গেলেও তুমি শান্তি পাচ্ছে না। কেউ বলে না না তুই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝোলার কথা, ওটা 43 ডিগ্রি হয়েছে, আর 2 ডিগ্রি তুই বাঁকতে পারলি না ঝোলার সময়ও। মানে এই যে মগজমারি, এ কেন? এই পারিবারিক যে শত্রুতার জায়গা থেকে কর্মে বিড়ম্বনা, এটা কেন হয় এনাদের? একটা কথা বলি, কর্মের বিড়ম্বনাটা পরে। পারিবারিক শত্রুতা যখন আসবে, পরিবার নিয়ে যখন আপনি ঝামেলায় পড়বেন না, তখন কর্মক্ষেত্রে আপনার মন যাবে না। একদম তাই। আচ্ছা, উনারা কে? বুধ। এখানে বুধ কিন্তু মূলত দ্বৈত প্রকৃতির। আচ্ছা, করব কি করব না, হবে কি হবে না, আমার দাদা ভালো কি ভালো না, আমার বাবা ভালো কি ভালো না, আমার মা ভালো কি ভালো না, মানে সব ক্ষেত্রে একটা দ্বন্দ্বমূলক প্রশ্ন তাদের মধ্যে আসে। এবারে প্রশ্ন হচ্ছে, উনাদের চতুর্থ কি? বৃহস্পতি। বৃহস্পতি। এদের মধ্যে বালখিল্য ভাব আছে,
এদের মধ্যে মানে কোনটা করব না এরকম যেরকম আছে, মানে যা খুশি করব, এটা আচ্ছা করেই ফেলি না, এরকম একটা ভাবও থাকবে। দেখুন যেটা সত্যি সেটা সত্যি। এবারে সেই জায়গায় কি হচ্ছে, বৃহস্পতি হচ্ছে জ্ঞান প্রজ্ঞা স্থিতধি গ্রহ, স্থিতধি গ্রহ। তিনি কিন্তু এইগুলোকে মেনে নেন না, প্রথমত মানতে পারেন না, এখান থেকেই দ্বন্দ্ব তৈরি হয়। এবারে তার পরিবারের বিভিন্ন মানুষের তো বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে, সেটা তো আলাদা কথা, কার সাথে বেশি লাগবে, কারোর সাথে কম লাগবে, কারোর সাথে হয়তো লাগছেও না, এরকম ব্যাপারটা আছে। আবার তাহলে একজন হচ্ছে স্থিতধি, একজন হচ্ছে চঞ্চল, এরা চঞ্চল প্রকৃতির। আবার এরাও সহজ সরল, বালক সুলভ, সহজ সরলভাবে অনেক কিছু করে পড়লে, কিন্তু ওই যে বৃহস্পতি, সে তো দেখছে, সে তো নিজেকে দিয়ে সবাইকে বিচার করছে না, আমি যেরকম তুমি কেন হচ্ছ না, আমি যেরকম ভাববো হচ্ছি সে হবে কোনো কালে? আপনি যেরকম এখানে বসে আপনার ভাবনাবোধকে কাজে লাগাচ্ছেন, একটা বাচ্চা ছেলে সে কি পারবে? পারবে না। এখান থেকে দ্বন্দ্ব। বৃহস্পতি চায় তুমি আমার মতো হও, তুমি আমার মতো হও, কিন্তু এটা এর ক্ষেত্রে সম্ভব নয়, যে যার তো নেচার আলাদা। এরই জন্য একটা সমস্যা তৈরি হয় এদের মধ্যে। এদের অনেকগুলো সমস্যা আছে। খুব দেখুন, চতুর্থের অধিপতি যেরকম বৃহস্পতি না, সপ্তমটাকে দেখুন তো, সেই বৃহস্পতি কিন্তু, ভালো করে দেখুন, এদের বৈবাহিক জীবনেও দেখবেন সমস্যাপূর্ণ। এদের বৈবাহিক জীবন, আমি তো শুরুই করলাম ওই কর্মের জায়গাতে, বৈবাহিক জায়গাটাকে নিয়েই এই কারণে শুরু করলাম। দেখুন এদের অধিপতি বুধ, ব্যবসার কারক গ্রহ, এরা ব্যবসা করতে গেলে সাধারণত সাকসেস পায় না, এটা থেকে সেটা, সেটা থেকে সেটা, কিঞ্চিত যদি বুধ পীড়িত থাকে এই ঘটনা ঘটতে থাকে। এগুলো এই যে ধরো আমরা যেগুলো রেমেডি দিলে কাজ হয়, 100% হয়, আপনি যদি নিয়ম ফলো করেন তবে হবেই হবে, ওর কোনো বিপরীত জায়গা নেই। এ পর্যন্ত পাইনি আমরা। ঘটনা হচ্ছে আমার যেটা বলতে গেলাম, চিন্তার সূত্র ছিন্ন হয়ে গেল। আচ্ছা যাই হোক, তুমি কিছু একটা বলো, তারপরে আমি যাচ্ছি। এবারে এদের বলি, এদের দশম স্থল, যেহেতু আমরা দশম নিয়ে আলোচনা করছি, এদের শত্রু এদের মতোই, মানে এদের কলিগ এদের মতো হয়, কর্মক্ষেত্র এদের মতোই হয়, মনের পছন্দ মতো হয়, কিন্তু দশমপতি যদি কোনো কারণে ষষ্ঠে চলে যায়, তাইলে কিন্তু সেখানে শত্রু পীড়াটা তৈরি হয়ে যাবে। এরা কীরকম কাজের সাথে যুক্ত থাকে জানেন? লেখালেখির কাজ, ব্রেন দিয়ে যেসব কাজ করা হয় সেই কাজগুলো, মানে এদের যে স্বচ্ছন্দের কাজ বলছি, যেখানে বাক্য ব্যবহার করা হয় সেই কাজ। এবার এদের শত্রুটা তাইলে কোন জায়গায় গিয়ে, এই দশমপতি ষষ্ঠে চলে গেল, দশমপতি ষষ্ঠ দেখুন শনির ঘর দাঁড়াচ্ছে। হ্যাঁ, এরা বাক্যে যদি বুধ একটু খারাপ থাকে না, বাক্যে বোম ফোটানো বাক্য বলে, এরা বোম ফোটানো বাক্য, যেটা শনির মতো প্রজ্ঞাবান গ্রহ, নিষ্ঠাবান গ্রহ পছন্দ করে না। শনি কি জানে, কাজ বেশি করো কথা কম বলো, এরা কাজ কম করে কথা বেশি বলে, শনি সেটা পছন্দ করে না। সেই জন্য কোনো কারণে যদি দশমের সাথে শনির কানেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে মনে হবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাস্তবেও ঘটে। কারণ যে এত কথা বলা লোক, এত যুক্তিতর্ক দেখানো লোক আমাদের প্রয়োজন নেই, একে যে কোনোভাবে বিদায় দাও, আসবে। হয়তো কথাগুলো তিনি সত্যিও বলছেন, কিন্তু তাদের সেটা প্রিয় হচ্ছে না, এই সমস্যাগুলো সৃষ্টি করে। সত্যি কথা বলতে আমি একটা সময় 2010, 12, 13 জ্যোতিষী বা জ্যোতিষবিদ্যা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। এই এখন জ্যোতিষের এবং জ্যোতিষের আঙিনায় যে সমস্ত আলোচনাগুলো, এগুলো দেখতে দেখতে আমার একটা জিনিস কি মনে হয় জানো তো, অনেক সময় মনে হয় যে এইসব আলোচনা বেকার আলোচনা, আমরা এই যে করছি বেকার আলোচনা, কি দরকার এইসব আলোচনা করার। আবার মনে হয় যে না, এ যেন আমি আমাকেই দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন রাশি, বিভিন্ন কমেন্ট, বিভিন্ন লগ্নের আলোচনাকালে আমি যেন আমার আজ পর্যন্ত জীবনের যে জার্নি, বিভিন্ন জায়গায় না আমি নিজেকে দেখতে পাচ্ছি যে আচ্ছা এই কমেন্টে এই লোকটা এটা লিখেছে, এই সেম ভুল তো আমিও করেছি এই জীবনে, ঠিক আছে। এবার আজ পর্যন্ত জীবনের যে পরিক্রমাটা আমার, এটাকে যদি আমি যুগ 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 ধরে পূর্বজন্ম পুনর্জন্ম ধরতে 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 যাই, তাহলে প্রত্যেকটা জন্মে কিছু না কিছু করে কিন্তু ভুল হয়েছে, রেকটিফাই হয়েছে, ভুল হয়েছে, রেকটিফাই হয়েছে, ভুল হয়েছে, ঠিক করেছি, ভুল হয়েছে, নিজেকে ঠিক করেছি। কেমন যেমন এই জীবনেও চলছে। এখন আমার মনে হয় যে আই এম সো লাকি
মা নর্মদা আমাকে এই এপিসোড করতে দিয়েছে যেখানে আমি এক জীবনে বহু জীবনের অনুভব আমি নিজের ভেতর নেওয়ার অন্তত চেষ্টা করছি দাদা। অবশ্যই। কতটা পারছি কতটা পারছি না সেটা আমার মাম্মিজি বিচার করবে, কিন্তু ইটস আ অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি, এটা আমার কাছে একটা সুযোগ। আপনি যখন আপনার জন্মছক দেখাবেন তখন আপনি আপনার যে 12টা জীবন এসছে, ভাই আপনি কন্যাতে বসে আছেন, কালপুরুষ চক্র থেকে সবে মাত্র আপনি 6 নম্বরে এসছেন। ধরে নিন এর আগে 5টা জীবন আপনি জিয়ে এসছেন, পুনর্জন্ম হতে হতে এসছেন, এটা অ্যাজাম্পশন নিয়ে নিন। 5টা জীবন নয়, 5টা স্তর বলুন। হ্যাঁ 5টা, ওই আর কি, আমি সরি, জীবন তো অনেক। মানে জীবনের স্তর একই, তুমি ঠিকই বলছো। 5টা স্তর, আপনার 5টা ধাপ আপনি পেরিয়ে এসছেন। ওই 5টা ধাপ কেমন ছিল, এই প্রশ্ন কিন্তু জ্যোতিষীকে করা যায়। আমি কাজ বাড়াচ্ছি তোমার, বাট উনি সত্যটা জানবেন। এলোমেলো প্রশ্ন করে লাভ নেই। এ জীবনে যে প্রশ্নটা এই মুহূর্তে প্রয়োজনীয় মনে হচ্ছে, দেখবেন এই বয়সে দাঁড়িয়ে যে প্রশ্নটা আপনার মনে হচ্ছে না যে খুব দরকার এই প্রশ্নের উত্তর জানাটা, ঠিক এমনই 5 বছর আগে ঘটেছিল অন্য কোনো একটা প্রশ্ন, তখন খুব গুরুত্বপূর্ণ ছিল, এখন পেরিয়ে আসার পর মনে হচ্ছে যে না, ততটা গুরুত্বপূর্ণ ছিল না। ফিজ যখন দেবেন জীবনের পুরো অংশটা জানুন, সময়টাকে কাজে লাগান, নিজের সত্য জানুন, নিজের জীবন কেন আপনি পেয়েছেন, কেন এসছেন পৃথিবীতে, এইটা জানুন। সেখানে দেখবেন জ্যোতিষী লোভ দেখাতে গেলে পারবেই না জ্যোতিষী লোভ দেখাতে, কেননা আপনি তো লোভের দিকে যাননি, আপনি তো জ্ঞানের দিকে যাচ্ছেন। তাতে করে জ্ঞান তৈরি হবে। কল রেকর্ড রেখে দেবেন, বারবার বারবার পরে শুনবেন, রাস্তা দেখতে পাবেন। সেক্ষেত্রে আমি কিন্তু বলি, হ্যাঁ বলো বলো বলো। আপনি ভালো কথা বলেছেন যে আপনার অতীতটাকে অনেকটা আপনি জানতে পারবেন, কেন এই জায়গায় এসছেন। সেটা কিন্তু শোনার জন্য মানসিকভাবে তৈরিও থাকতে হবে, কারণ সত্যটা তো আপনাকে শুনতে হবে। সে তো এপিসোড দেখায় সত্য তো বুঝতেই পারছি না যে, দাদা, কেননা এখানে তো আমরা এখানকার সত্য ওখানকার সত্য আলাদা আসবে। না না, ওটা তো ওনার জীবনের অনেক সত্যই আসবে, যেগুলো হয়তো তেতো পাতা নিম পাতা হবে, কোথাও মিষ্টি লাড্ডু ফাড্ডু থাকবে। হ্যাঁ ঠিক সেটাই, আছে, সেই তেতোটাকে সহ্য করতে হবে। কারণ আমি যখন বলবো তখন তো আর আপনাকে রেখে ঢেকে বলবো না। আপনার প্রশ্ন যেরকম শক্ত হবে আমার উত্তরটাও ততোধিক শক্ত হবে। সত্য হবে, এবারে আপনাকে সহ্য করতে হবে সেটাকে। একদম তাই। না হলে আপনি শুধু আপনার মিষ্টিটা শুনবেন বলে প্রশ্ন করে দিলেন যে আমার কাছ থেকে শুধু মধুর উত্তরটা পাবেন না। এখানে ছকে কি জানেন, ম্যাক্সিমাম মধুর উত্তর থাকে না, তাইলে তো জ্বালা যন্ত্রণা থাকতো না। তাই তো জীবনে এই জন্মটাই হতো না। হ্যাঁ, তাহলে মধুর উত্তরটা কম আছে, তিক্ত উত্তরটা বেশি আছে, মধুর উত্তরও আছে। এই কারণে আমার এপিসোডেও মধু কম আছে। আমাদের এপিসোড এই কারণে শুন, আমরা সমালোচিত হচ্ছি তো, বেশ হচ্ছি, হই আরো বেশি করে। আমরা সমালোচিত হচ্ছি। আমরা যদি বলতাম আপনি সুন্দর, আপনি বিরাট, আপনাকে আমরা সুন্দর করিয়ে দেবো, 1 মিনিটে ভাগ্য করিয়ে দেবো, 3 দিনে আপনার বশীকরণ করিয়ে দেবো, ওই সব যদি গল্প বলতাম আমাদের ক্লায়েন্টের অভাব থাকতো না। কিন্তু আমরা ওই সব জায়গায় নেই। বাস্তব আপনার বিচার করা হবে, বিচারের পর যদি প্রয়োজন হয় আমরা বলবো এই প্রতিকার। তার আগে প্রশ্ন থাকবে, প্রতিকার গ্রহণের আগে কয়েকটি নীতি নিয়ম আছে, ওইগুলো যদি পালন করতে পারবেন, হ্যাঁ সম্মতি দেন, তবেই আপনি প্রতিকার পাবেন, অন্যথায় আপনার প্রতিকার আমরা দেব না। একদম। আজকের এপিসোড আমি এখানেই বিরাম জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জীবনকে জানার চেষ্টা করুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড আছে, আপনি সেটা শুনুন। আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।